চীনের পারমাণবিক উত্থানে কাঁপছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যেই বেইজিংয়ের হাতে থাকবে ১,০০০-এর বেশি পরমাণু ওয়ারহেড। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এমন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর মধ্য দিয়ে সরাসরি ওয়াশিংটনের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে বেইজিং। একদিকে চীনের বাণিজ্যিক উত্থান ঠেকাতে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তাইওয়ান দখলের প্রস্তুতির আড়ালে ভয়ঙ্কর সমরাস্ত্র সক্ষমতা গড়ে তুলছে বেইজিং। চীনের পরমাণু অস্ত্রের ক্রমবর্ধমান মজুদ কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি নতুন মোড়ল হিসেবে বিশ্ব শাসনের প্রস্তুতি নিচ্ছে শি জিনপিংয়ের দেশ? চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়লে কিংবা কমিউনিস্ট সরকারের টিকে থাকা প্রশ্নবিদ্ধ হলে বেইজিং প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। বিভিন্ন সময়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীন এখন ব্যাপক হারে নতুন নতুন ক্ষেপণাস্ত্র সাইলো, ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্র এবং আধুনিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি তৈরি করছে। আমেরিকার শিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট জানাচ্ছে, বর্তমানে চীনের হাতে রয়েছে অন্তত ৬০০ পারমাণবিক ওয়ারহেড। ধারণা করা হচ্ছে পিপলস লিবারেশন আর্মির হাতে রয়েছে ৭১২টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল লঞ্চিং ইউনিট। এর মধ্যে ৪০০-র বেশি কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। চীনের বেশিরভাগ মিসাইল সেন্টার আঞ্চলিক হামলার জন্য তৈরি, কিন্তু আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর কারণে তাইওয়ান থেকে দক্ষিণ কোরিয়া এমনকি জাপান পর্যন্ত বেইজিংয়ের পারমাণবিক হুমকির আওতায় চলে আসবে। মার্কিন প্রতিরক্ষার প্রধান কেন্দ্র পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের হাতে ১,০০০-এরও বেশি ওয়ারহেড থাকবে। একই সময়ে বেইজিংয়ের ভাণ্ডারে থাকবে ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কয়েক লাখ টন বিস্ফোরণ ক্ষমতার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির পারমাণবিক অস্ত্র সম্ভার বৃদ্ধিকে ত্বরান্বিত করছে তার এই আদেশ। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড ও পেন্টাগন স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে জানিয়েছে, চীনের এই উত্থান শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং এর মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে চাইছে বেইজিং। তাদের সরকারি প্রতিরক্ষা নীতি নো ফার্স্ট ইউজ বলছে, পারমাণবিক হামলার সূচনা চীন করবে না, কেবল আত্মরক্ষার প্রয়োজনেই তারা গড়ে তুলবে প্রতিরোধ। বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মাঝে চীন শুধু এশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই হয়ে উঠছে নতুন এক শক্তিশালী পরমাণু পরাশক্তি। দেশটির সামরিক উদ্দেশ্যে পারমাণবিক সক্ষমতা অর্জনের গতি আন্তর্জাতিক মহলকে দিচ্ছে ভিন্ন এক বার্তা। প্রকাশ্যে চীন শান্তির কথা বললেও বাস্তবে তাদের কৌশল হচ্ছে যুক্তরাষ্ট্রের সমকক্ষ অবস্থানে পৌঁছানো। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সামরিক শক্তির দৌড়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বেইজিং। ক্রমবর্ধমান এসব হুমকি সামাল দিয়ে শ্রেষ্ঠত্বের আসন কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা, সেটা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইরানি প্রযুক্তিতে তৈরি সস্তা ড্রোনের দাপটে কাঁপছে ইউক্রেন। রাশিয়ার হাতে পৌঁছেই এসব ভয়ঙ্কর ড্রোন কিয়েভের জন্য পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। রাজধানী থেকে শুরু করে সীমান্তবর্তী সামরিক ঘাঁটি, কোথাও নিরাপত্তা নেই। শত শত ড্রোন আকাশে উড়ে গিয়ে ধ্বংস করছে শহর বন্দর, অচল করে দিচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র। আমেরিকার দেওয়া বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও এসব ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে, ইউক্রেন যুদ্ধের মাঠে আসল গেম চেঞ্জার এখন ইরান, আর তেহরানের আবিষ্কার করা ড্রোনই এখন রাশিয়ার অন্যতম প্রধান হাতিয়ার। রুশ সমরাস্ত্র ভাণ্ডারে থাকা সবচেয়ে আলোচিত অস্ত্র হল শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধের শুরুতে ইরান থেকে এগুলো আমদানি করা হলেও এখন রাশিয়ার ভেতরেই ব্যাপকভাবে উৎপাদন করা হচ্ছে। শাহেদ 131, শাহেদ 136 ও শাহেদ 238 নামের এই ড্রোনগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন পাল্লা ও ভিন্ন ক্ষমতায় তৈরি। ট্যাঙ্ক বিধ্বংসী হামলায় ব্যবহার করা হয় ছোট আকারের ড্রোন। বড় ড্রোনগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সবচেয়ে বড় শাহেদ 238 ড্রোন একবারে বহন করতে পারে ৩০০ কেজি পর্যন্ত বিস্ফোরক। ঘন্টায় ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ড্রোন দিয়ে ইউক্রেনের গভীরে অবস্থিত শহরগুলোতেও অনায়াসে হামলা চালাচ্ছে রাশিয়া।
ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি শুধুমাত্র রাশিয়ার হাতকে শক্তিশালীই করেনি, বরং বদলে দিয়েছে গোটা যুদ্ধক্ষেত্রের ভারসাম্য। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন বহর পাঠানোর এই কৌশলের মূল লক্ষ্য হল ইউক্রেনের প্রতিরক্ষা খরচ বাড়িয়ে তোলা এবং সে দেশের জনগণের মনোবল ধ্বংস করা। রাশিয়া প্রথম দিকে ইরান থেকে ড্রোন কিনত, কিন্তু এখন নিজস্ব কারখানায় ব্যাপক উৎপাদন শুরু করেছে মস্কো। প্রতিটি শাহেদ ড্রোন তৈরিতে রাশিয়ার খরচ হয় মাত্র 20 থেকে $50,000, অথচ সেগুলো প্রতিহত করতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন তার প্রতিটির দাম পড়ে $30 লাখ বেশি। 2024 সালে ইউক্রেনে হামলার জন্য দৈনিক গড়ে 14টি করে ড্রোন পাঠাতো রাশিয়া। এখন প্রতিদিন তারা 200-র বেশি ড্রোন পাঠায়। গত জুলাই মাসে এক রাতেই 700-র বেশি ড্রোন ইউক্রেনের দিকে ছোড়া হয়েছে, যা যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনকে যে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে সেগুলো দিয়ে শাহেদ ড্রোনের ঝাঁক ঠেকানো প্রায় অসম্ভব, কারণ প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং পরিমাণেও সীমিত। এই সুযোগে দিনকে দিন হামলার পরিমাণ বাড়িয়েই চলেছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে সাধারণ ড্রোনে থেমে নেই প্রতিযোগিতা। দুই দেশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ড্রোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন যেন নিজে নিজেই লক্ষ্য বেছে নিতে পারে বা শত্রুর ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়, সেটা নিয়ে কাজ করছে মস্কো ও কিয়েভ। বর্তমান সময়ের লড়াই আর ট্যাঙ্ক, ফাইটার কিংবা ভারী কামানের উপর নির্ভরশীল নয়। যুদ্ধের ভবিষ্যৎ এখন সস্তা চালকবিহীন ড্রোনের হাতে। নতুন যুদ্ধ প্রযুক্তির এই মঞ্চে ইরান নিঃসন্দেহে উঠে এসেছে এক নতুন শক্তি হিসেবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 2020 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছিল ভারত। এমনকি ট্রাম্পকে ঘিরে নামাস্তে ট্রাম্প নামে বিশাল র্যালিরও আয়োজন করা হয়েছিল। সে সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল তুঙ্গে। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সে বন্ধন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মার্কিন শুল্ক বোঝার জেরে এখন তলানিতে দুই দেশের সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় ইস্যুতে মার্কিন হুমকি এখন কানে নিচ্ছে না ভারত সরকার। উল্টো নিজেদের বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে এখন রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকছে ভারত। চলমান উত্তেজনার মধ্যেই গত 21 আগস্ট মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ক্রেমলিনের বিবৃতি অনুসারে বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপপ্রধানমন্ত্রী ড্যানিস মান্টুরভ এবং মস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানান জয়শঙ্কর। ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপরও জোর দেন তিনি। একই সঙ্গে মার্কিন কূটনীতির কড়া সমালোচনা করেন তিনি। ওয়াশিংটনের কার্যক্রমকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির কোনো মাথামুন্ডু নেই। দেশে ফিরেও সমালোচনা জারি রাখেন জয়শঙ্কর। দিল্লির এক অনুষ্ঠানে রাশিয়ার তেল ক্রয় ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আমাদের আলোচনা চলমান রয়েছে, তবে আমাদের আলোচনায় কিছু রেড লাইন রয়েছে। তেলকে সমস্যা হিসেবে উপস্থাপন করে ভারতের বিরুদ্ধে একাধিক যুক্তি দেখানো হয়েছে, কিন্তু চীনের ক্ষেত্রে বা বৃহত্তম এলএনজি আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এমনটা করা হচ্ছে না। ব্যবসা বান্ধব আমেরিকান প্রশাসনের অন্যদের ব্যবসা নিয়ে অভিযোগ করার বিষয়টি হাস্যকর। বর্তমানে রাশিয়ার কাছ থেকে ভারতীয় আমদানি মূলত তেলের উপর নির্ভরশীল হওয়ায় একটি ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। মুক্ত বাণিজ্য চুক্তি হলে রাশিয়ায় ভারতীয় রপ্তানি বাড়বে, যা এই ঘাটতিকে অনেকটাই কমিয়ে আনবে। এমন অবস্থায় নতুন সম্ভাবনার মুখ দেখছে রাশিয়া নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা EAEU। ভারত এই জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাইছে, যাতে রাশিয়া ও অন্য সদস্য দেশগুলোর বাজারে ভারতীয় ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য, ফার্মা ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়ানো যায়। এরই মধ্যে আলোচনার ভিত্তি হিসেবে EAEU এর সঙ্গে একটি টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করেছে ভারত।
ইএইউ হল রাশিয়ার নেতৃত্বে তৈরি একটি ইকোনমিক ব্লক, যা ইউরোপীয় ইউনিয়নের মতো কিন্তু আকারে অনেকটা ছোট। এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের বাইরে গিয়ে একটি রাশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক ব্লক তৈরি করা, সেই সাথে প্রাক্তন সোভিয়েত অঞ্চলের অর্থনৈতিক একীকরণ এবং রাশিয়ার প্রভাব বলয় শক্তিশালী করা। রাশিয়া ছাড়া এই জোটের অন্য সদস্য দেশগুলো হল বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান। ইএইউ এর মোট জনসংখ্যা প্রায় 18 কোটি, যার একটি বড় অংশে ভারতীয় ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, কৃষিপণ্য ও আইটি সার্ভিসের বড় চাহিদা আছে। 2023 সালে ভারত ইএইউ বাণিজ্য ছিল প্রায় $13 বিলিয়ন। তবে বিশেষজ্ঞদের ধারণা, মুক্ত বাণিজ্য চুক্তি হলে 5 বছরের মধ্যে তা $30 থেকে $35 বিলিয়ন পৌঁছাতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। নদীতে বাঁধ দেওয়ার কারণে দ্রুত সরে যাচ্ছে পৃথিবীর চৌম্বক মেরু। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গবেষকরা। আর এই প্রক্রিয়া চলতে থাকলে ভয়াবহ বিপদের মুখোমুখি হতে পারে মানব সভ্যতা। সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহা ও নিকেলের নড়াচড়ার কারণে একটি বিশাল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। অথচ মানুষের কারণেই দুর্বল হয়ে পড়ছে এই রক্ষা কবচ। চৌম্বক মেরুর স্থান পরিবর্তন অবশ্য নতুন কোনো বিষয় নয়। যেহেতু পৃথিবী ঘুরছে, সাথে ঘুরছে কেন্দ্রের গলিত ধাতুও, তাই প্রাকৃতিকভাবেই ধীরে ধীরে মেরু সরে যায়। লাইফ সায়েন্সের তথ্য অনুযায়ী গত 100 বছরে উত্তর মেরু কানাডা থেকে রাশিয়ার দিকে প্রায় 1000 কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। এটি ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন মানুষের কর্মকাণ্ড এই স্বাভাবিক পরিবর্তনের গতিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মেরু পরিবর্তনের একটি বড় কারণ হলো বাঁধ। পৃথিবীতে এখন বহু বড় বড় বাঁধ রয়েছে, যেখানে কোটি কোটি টন পানি জমা থাকে। উদাহরণস্বরূপ চীনের 3 গর্জেস ড্যাম একাই কয়েক বিলিয়ন টন পানি ধরে রাখতে পারে। সাস্টেনেবিলিটি টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এত বিপুল পরিমাণ পানি এক জায়গায় জমে থাকার ফলে পৃথিবীর ভরের ভারসাম্যে পরিবর্তন আসে। পৃথিবী যেন সামান্য টলতে থাকে, আর এই টলমল ভাব পৃথিবীর অক্ষ ও চৌম্বক মেরুর স্বাভাবিক সরে যাওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে। পপুলার মেকানিক্সের বিশ্লেষণ বলছে, আগে চৌম্বক মেরুর পরিবর্তন শুধু প্রাকৃতিক কারণেই হতো, এখন মানুষের তৈরি বাঁধও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চৌম্বক মেরুর এই সরে যাওয়া যদি স্বাভাবিক গতিতে হতো তবে হয়তো বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু যদি এটি দুর্বল হতে থাকে বা একসময় পুরোপুরি উল্টে যায়, তবে পৃথিবীর জন্য তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বিজ্ঞানীরা এটিকে বলে থাকেন জিওম্যাগনেটিক রিভার্সাল বা চৌম্বক মেরুর উল্টে যাওয়া। সায়েন্স অ্যালার্টের তথ্য মতে, যখন চৌম্বক ক্ষেত্র দুর্বল হয় তখন সূর্যের ক্ষতিকর বিকিরণ সহজে পৃথিবীতে প্রবেশ করতে পারে। এতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের মতো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, স্যাটেলাইট অকেজো হয়ে যেতে পারে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে ব্যাপক আকারে। যখন উন্নয়নের নামে বড় বড় বাঁধ তৈরি করা হয় বা প্রাকৃতিক জলপ্রবাহকে পরিবর্তন করা হয়, তখন শুধু একটি নদী বা একটি অঞ্চল নয়, বরং পুরো পৃথিবীর ভারসাম্যেও প্রভাব পড়ে। এখন সময় এসেছে টেকসই উন্নয়ন নিয়ে ভাবার, যেখানে প্রকৃতি এবং প্রযুক্তি একসাথে চলতে পারে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, যেন বিদ্যুতের উপর বড় বড় বাঁধের উপর নির্ভর না করা হয়। একই সাথে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আগে এর দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক প্রভাব বিবেচনা করা জরুরি। পৃথিবীর চৌম্বক মেরু সরে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া হলেও মানুষের কারণে এর গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া আমাদের জন্য উদ্বেগজনক সংকেত। হয়তো এখনও সরাসরি এর ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে না, কিন্তু যদি পৃথিবীর এই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়, তাহলে হুমকির মুখে পড়তে পারে মানব সভ্যতার অস্তিত্ব। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসে বিভিন্ন দেশের খনিজ সম্পদ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও গ্রিনল্যান্ডের বিরল খনিজের নিয়ন্ত্রণ পেতে রীতিমতো জোর জবরদস্তি চালিয়েছেন তিনি। আর এবার খনিজের জন্য ট্রাম্প হুমকি দিলেন বিশ্ব রাজনীতির আরেক পরাশক্তি দেশ চীনকে।
25 আগস্ট প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ুং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের মাঝেই চীনকে কড়া ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। ওভাল অফিসে বৈঠক চলাকালে লি জায়ে-মিয়ুংকে পাশে রেখেই চীনের খনিজ নিয়ে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রকে খনিজ চুম্বক দেবে, আর নইলে তাদেরকে 200% শুল্ক দিতে হবে। চীন যদি যুক্তরাষ্ট্রকে চুম্বক না দেয় তাহলে তাদের উপর আমাদের 200% শুল্ক আরোপ করতে হবে, আর এটা করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। চীন খুবই বুদ্ধিমত্তার সাথে বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু আমাদের আরও অনেক শক্তিশালী জিনিস আছে, তা হলো শুল্ক। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরও অনেক চুম্বক থাকবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে আলোচনায় আসছে চীনের খনিজ চুম্বক। প্রশ্ন উঠছে, কেন চীনের চুম্বক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প? নাকি এই একটি জায়গায় চীনের সাথে পেরে উঠতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প? রেয়ার আর্থ ম্যাগনেট বা চুম্বক হল প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রাণশক্তি। একদিকে যেমন স্মার্টফোন, ল্যাপটপ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তিতে চুম্বকের ব্যবহার রয়েছে, তেমনি অন্যদিকে ফাইটার জেট, মিসাইল ও সাবমেরিনের মতো প্রতিরক্ষা শিল্পেও চুম্বক অপরিহার্য। এক কথায় সবচেয়ে কৌশলগত প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত এই চুম্বকের ওপরই নির্ভরশীল। তবে বিশ্বে রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনের প্রায় 90% বাজারই চীনের হাতে। শুধু কাঁচামাল নয়, বরং প্রসেসিং ও ফিনিশড ম্যাগনেটেও চীনের আধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্রে কিছু রেয়ার আর্থ খনি থাকলেও এগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা সীমিত। অনেক সময় এসব কাঁচামাল চীনেই রিফাইন করা হয়, ফলে মার্কিন প্রতিরক্ষা ও টেক ইন্ডাস্ট্রি কার্যত চীনা সরবরাহের উপর নির্ভরশীল। 2022 সালে যুক্তরাষ্ট্র এনভিডিয়া ও এএমডির সমমানের জিপিইউ চীনে বিক্রি নিষিদ্ধ করে। একই সাথে চীনের হুয়াওয়ে ও এসএমআইসির মতো প্রতিষ্ঠানকে মার্কিন প্রযুক্তি পাওয়ার পথ বন্ধ করে দেয়। এতে চীনের এআই ও সুপার কম্পিউটিং গবেষণা বাধাপ্রাপ্ত হয়। জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মানিয়াম, গ্রাফাইট ও রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি নিষিদ্ধ করে চীন, যা এখনও চলমান রয়েছে। চীনা প্রযুক্তি রপ্তানি বন্ধ করায় ঝুঁকির মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেইন। এছাড়া টেসলা, জেনারেল মোটরস ও অ্যাপেলের মতো কোম্পানি বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। মার্কিন কোম্পানিগুলো এখন অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো থেকে কাঁচা খনিজ আনলেও সেগুলো প্রক্রিয়াজাত করতে আবার চীনের উপর নির্ভর করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে 2022 সালে যুক্তরাষ্ট্র যখন চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপায়, তখন মার্কিন প্রশাসন ভেবে দেখেনি তারা চীনের ওপর কতটা নির্ভরশীল। তাই 200% শুল্কের হুমকি দিয়ে চীনকে আবারও আলোচনার টেবিলে আনতে চাইছেন ট্রাম্প। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কথায় আছে, বন্ধুর সাথে শত্রুতা হাজার গুণ ভয়ঙ্কর, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মশল দিতে গিয়ে তাল হারাচ্ছেন, হচ্ছেন নাজেহাল। মোদীর জন্য, ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন এককালের পরম বন্ধু, সম্বোধন করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষ হুমকির ধারাবাহিকতায় শেষমেশ কার্যকর হয়েছে ভারত থেকে রপ্তানি করা পণ্যে জরিমানা সহ 50% শুল্ক। ওয়াশিংটনের চাপিয়ে দেয়া এই বাণিজ্য যুদ্ধ কিভাবে সামাল দেবে দিল্লি? ধাক্কা মোকাবেলায় রাশিয়া, চীনের সাথে ভারতের সম্পর্ক জোরদারের কৌশল কাজে আসবে কি? আস্থা ফিরবে কি? ভবিষ্যতের চিন্তায় চোখের সর্ষে ফুল দেখা ভারতের রপ্তানিকারকদের মনে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পণ্যে বাড়তি শুল্ক আরোপ কার্যকরের বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসির সময় 27 আগস্ট রাত 12:01 এবং দিল্লির সময় বুধবার সকাল 9:31 থেকে আমেরিকায় ঢোকা ভারতের প্রতিটি পণ্য থেকে আদায় করা হবে 50% শুল্ক। 7 পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে এর কারণ স্পষ্ট করে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনার কারণেই শাস্তি। যদিও রাশিয়ার তেল কেনার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখার অজুহাত দিয়েছে ভারত, গত 30 জুলাই জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাথে 5 দফা ধারাবাহিক বৈঠকের পরও বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা ও বাড়তি শুল্কের আবহে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।
কথা হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে দেশের অর্থনীতির উপর কুপ্রভাব সামলানোর কৌশল নিয়ে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আলোচনা হয়েছে মূলত পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা আর প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিকল্প নিয়ে। শুল্কের এই ধাক্কায় হুমকিতে পড়েছে ভারতের তৈরি পোশাক, অলংকার, রত্ন, গয়না শিল্প, চিংড়ি মাছ, সামুদ্রিক খাবার, কার্পেট, অটোমোবাইল পণ্য রপ্তানি খাত। ধারণা করা হচ্ছে $8,700 কোটি রপ্তানির 55% কমবে। শুধু সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমবে 20 থেকে 30%। এক বছরের লোকসান $4,000 কোটি পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা ভারতের বেকারত্ব সমস্যাকে আরও তীব্রতর করতে পারে। এতে সঙ্গত কারণেই চোখে অন্ধকার দেখছেন পণ্য রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। চীনের ওপরও 50 থেকে 100% শুল্ক আরোপ করা হয়েছিল, কিন্তু তারা সমঝোতা করেছে এবং কমিয়ে এনেছে। সমস্যার একটা হাল হয়েছে, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, জানি না কি করব। যুক্তরাষ্ট্রের জন্য যাই অর্ডার ছিল তা আর নেই। আমাদের গ্রাহকরা আগের করা অর্ডার স্থগিত রাখতে বলেছে। শুল্ক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের এক আমদানিকারক তো অর্ডারের উৎপাদনই বন্ধ রাখতে বলেছে। পরিস্থিতি আসলেই খুব খারাপ। বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সমঝোতার আশা ছেড়ে একসময়ের অভিন্ন শত্রু চীনের সাথে সম্পর্ক নয়নের কৌশল গ্রহণ করেছে ভারত। খেলা এখানেই শেষ নয়। রাশিয়া, চীন ভারতের ত্রিশক্তি গড়ে তোলার পরোক্ষ হুমকি দিতেও ছাড়ছে না দিল্লি। সংকোচ ভুলে চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা সমালোচনা। মোদী সরকারের প্রভাবশালী কর্তারা বুঝিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিতে ভয় পাওয়ার দিন শেষ হলো বলে। কিন্তু এতে শেষ রক্ষা হবে তো? এমন পরিস্থিতিতে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। প্রবাদ বাক্যটি দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলাদেশ, চীন আর ভিয়েতনামের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি কমায় শূন্যস্থান পূরণে সুবর্ণ সুযোগ নিতে পারে এই দেশগুলো। এক্ষেত্রে ভিয়েতনামের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। বর্তমানে ভিয়েতনামের শুল্ক বাংলাদেশের সমান হলেও পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট থাকায় অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে ভিয়েতনামকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার প্রতীক রহস্যময় নেতা কিম জং উন। চীনা ও রুশ নেতৃত্বের ঘনিষ্ঠ মিত্র কিম সফর করেছেন ভিয়েতনাম, রাশিয়া ও চীন সহ একাধিক দেশে। তবে এবার প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সাথে একই মঞ্চে উপস্থিত হতে চলেছেন তিনি। উত্তর কোরিয়ার জনগণের কাছে পূজিত হলেও বাইরের দুনিয়ায় ব্যাপক সমালোচিত কিম। প্রভাবশালী নেতৃত্বের কারণে কিমের সাথে কৌশলগত মিত্রতা বজায় রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরই ধারাবাহিকতায় এবার চীনের সামরিক কুচকাওয়াজের অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নিচ্ছেন কিম। 28 আগস্ট সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী 3 সেপ্টেম্বর 80তম বিজয় দিবস উপলক্ষে জমকালো সামরিক কুচকাওয়াজের আয়োজন করছে চীন। সেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত থাকবেন বলে আশা করছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও উপস্থিত থাকবেন 26টি দেশের রাষ্ট্রপ্রধান। এই কুচকাওয়াজ কেবল একটি সামরিক শোভাযাত্রা নয়, এটি একই সাথে বিশ্বের সামনে চীনের সামরিক শক্তি প্রদর্শনের একটি মঞ্চ। এই অনুষ্ঠানে চীন শত শত বিমান, ট্যাঙ্ক এবং ড্রোন বিরোধী ব্যবস্থা সহ তার সর্বশেষ অস্ত্র প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কুচকাওয়াজে উচ্চ প্রযুক্তির অস্ত্র, হাইপারসনিক মিসাইল ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। 70 মিনিটের এই কুচকাওয়াজে হাজার হাজার সামরিক কর্মী তিয়েনামেন স্কোয়ারের মধ্য দিয়ে প্যারেড করবেন, যার মধ্যে চীনের সামরিক বাহিনীর 45টি স্তরের সৈন্য এবং যুদ্ধের প্রবীণ সদস্যরাও থাকবেন। আর পুরো সময় জুড়ে সেটি পরিদর্শন করবেন চীনা প্রেসিডেন্ট সহ আমন্ত্রিত অতিথিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান ও কৌশলগত সংলাপের জন্য পুতিনের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছেন। তিনি গত সপ্তাহে জানিয়েছিলেন যে তিনি কিম জং উনের সঙ্গেও আবার বৈঠক করতে চান। একই সাথে বেইজিং সফরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্টকে আগাম একটি বার্তা দিয়ে রাখতে চাইছেন শি জিনপিং। একই মঞ্চে উত্তর কোরিয়া ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে হাজির করে শি বোঝাতে চাইছেন এই অঞ্চলে চীনের প্রভাব কতটা শক্তিশালী। চীন ইঙ্গিত দিচ্ছে যে তাদের অনুমতি বা অন্তত সম্মতি ছাড়া আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হবে না। একইভাবে শক্ত অবস্থানের জানান দিচ্ছে উত্তর কোরিয়াও। কিম ইঙ্গিত দিচ্ছেন তার দেশ চীন ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বেঁধে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিম প্রমাণ করতে চাইছেন বিচ্ছিন্ন হলেও বিশ্ব রাজনীতিতে তিনি এখন একজন অপরিহার্য নেতা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।